যতদিন যাচ্ছে পরিষ্কার হচ্ছে জুলাই কোনো বিপ্লব বা মুক্তির আন্দোলন ছিল না। জুলাই ছিল বৈদেশিক ষড়যন্ত্র, ডিপ স্টেটের পাতা ফাঁদ, যা নিয়ে শুধু বাংলাদেশকেই নয়, সঙ্গে ভারত এবং চীনকেও ফাঁদে ফেলার ষড়যন্ত্র। এশিয়াতে চীনের পরে ভারত এবং বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে যাচ্ছিল, তাই মার্কিন ডিপ স্টেট চাইছিল যে কোনো উপায়ে এই উন্নতির চাকা গতিরোধ করতে। হাসিনার আমলে বাংলাদেশে উন্নতি হলেও রাজনীতির অভ্যন্তরে কিছু অসন্তোষ ছিল। বিরোধী এবং সরকারের মধ্যে চলমান বিরোধের মধ্যে আওয়ামী লীগের ভিতরেই ছিল বিভীষণ, সঙ্গে অর্থলোলুপ, সেনার যোগসাজশ। ডিপ স্টেট বহুদিন ধরেই চাইছিল বঙ্গোপসাগরে তাদের সামরিক ঘাঁটি তৈরি করতে। একটি শক্ত বেস তৈরি করতে পারলেই বদলে যাবে আমেরিকার বৈশ্বিক ক্ষমতা, যা দিয়ে এশিয়াকে শুধু নজরে রাখাই নয়, এশিয়া এবং মহাসাগরের কন্ট্রোল নিজেদের হাতে নিতে পারবে আমেরিকা। ৭১-এ বঙ্গবন্ধু রাজি হননি, তারপর হাসিনাও দ্বীপ বন্দর দেওয়ার ব্যাপারে সাদা চামড়া লোকেদের আবেদন প্রত্যাখ্যান করেছিলেন। ফলে ক্ষিপ্ত ডিপ স্টেট হাসিনাকে সরানোর জন্য যা যা করার তাই করতে শুরু করলো। পাশে পেল পাকিস্তানের পক্ষে রাজনীতি করা জামায়াতকে, যাদের সাহায্যে ছাত্রদের খেপিয়ে তোলা হলো। যখন কোটা আন্দোলনে উঠে আসা ছাত্রদের দাবি মেনে নেওয়া হলো, আন্দোলন শেষের মুখে তারপরও গোপনে সেনাবাহিনীর পক্ষ থেকে ছাত্রদের রাস্তায় থাকার আহ্বান জানানো হয় এবং গোপনীয়তার সঙ্গে এটাও বলে দেওয়া হয় যে সেনাবাহিনী গুলি চালাবে না, নির্ভয়ে আন্দোলন চালিয়ে যাও। অর্থাৎ হাসিনাকে সরানোর সব কাজ শেষ। ডিপ স্টেট যে কিভাবে তাদের সাহায্য করেছে এবং পরিবর্তে কি চাইছে তা ফাঁস করে দেয় আসিম মাহমুদ। শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফেসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানছেন। ফলে আজকের মার্কিন চুক্তিকে বিশেষজ্ঞরা বলছেন দেশ বিক্রির চুক্তি। মেয়ে বললে একটা মিনিং বোঝায়। এখানে বাংলাদেশ শেল এই 32 পাতার কন্ট্রাক্টটা আছে হলো 131 বার, আর ইউএস শেল মানে ইউএস এটা করবে, এটা আছে হলো মাত্র 6 বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিকটেটর টাইপ কন্ট্রাক্ট। এটা আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ এ পিটিশনার বিং এ লয়ার এটাও আমার মনে হয়েছে। অথচ সেই চুক্তি নিয়ে সংসদের সরকার এবং বিরোধীরা কেউই কোনো আলোচনা বা প্রশ্ন তোলেনি, শুধুমাত্র রুমিন ফারানা ছাড়া। কিন্তু তাকেও থামিয়ে দেওয়া হয়। যেহেতু রুমিন ফারানা একমাত্র স্বতন্ত্র সাংসদ, তাই তার পক্ষে এই নিয়ে কিছু করার আর কোনো উপায় ছিল না। কারণ কোনো বিষয় উত্থাপন করতে গেলে 5 জন স্বতন্ত্র সাংসদের প্রয়োজন হয়। 6 মাসের মধ্যে চুক্তি বাতিল না করলে আর কোনো উপায় থাকে না চুক্তি মেনে নেওয়া ছাড়া। ফলে আমেরিকা থেকে সবকিছু আমদানি করতে হবে বাংলাদেশকে, এবং আমদানিকৃত পণ্যের গুণমান নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। শুধু তাই নয়, আমেরিকার অনুমতি ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে আমদানি রপ্তানি করতেও পারবে না বাংলাদেশ। চুক্তিগুলির শর্ত নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো বিস্মিত বিশেষজ্ঞরা। আমার যদি কোনো নিউক্লিয়ার টাইপের কোনো এলিমেন্টস কিনতে হয়, যেমন আপনারা রিসেন্টলি আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের স্থাপন হয়েছে, এই ক্লজ অনুযায়ী তো আমি রূপপুর পারমাণবিক কেন্দ্রটা চালানোর জন্য, এটা তো আমাদের একটা অ্যাসেট, দেশের একটা বিগ অ্যাসেট, এটা চালানোর জন্য আমার যেই এলিমেন্টসগুলো দরকার, সেই এলিমেন্টসগুলো তো আমার কিনতে গেলে আগে পারমিশন নিতে হচ্ছে। দেখেন সার্বভৌমত্বের জায়গাটা ক্ষুণ্ণ হয় কোথায়? আর্টিকেল 25 বারে কিন্তু সভরেনিটির কথা বলেছে। সভরেনিটি ডাজন্ট মিন দ্য অনলি দ্য টেরিটোরিয়াল সভরেনিটি, সভরেনিটি অলসো মিনস দ্য ইকোনমিক্যাল সভরেনিটি অ্যাজ ওয়েল। আমার এখানে ফুল ইকোনমিক সভরেনিটি আমার এখানে কোশ্চেনের মধ্যে পড়ে গিয়েছে। এই যে খলিলুর সাহেব চায়না গেলেন, সেখানে তিনি যদি চীন এবং বাংলাদেশের মধ্যে কোনো চুক্তি করেন, তাহলে আমেরিকা তা মানবে না। আবার আমেরিকার কথা মতো চললে চীন এবং ভারতের রোষের মুখে পড়তে হবে বাংলাদেশকে।